দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন প্রাসঙ্গিকে। আমাদের এই আয়োজনে আমরা মূলত আলোচনা করে থাকি আমাদের দেশের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিভিন্ন বিষয় বা সাম্প্রতিক প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে। তো আমাদের আজকের আয়োজনের মূল বিষয় হচ্ছে মশা মারতে কি কামান দাগা হবে। আমাদের মূল এই আলোচনার বিষয় আমরা আলোচনা করব ডেঙ্গু মশা এবং ডেঙ্গু মশার প্রকোপ এবং এই মশা থেকে বাঁচার বিভিন্ন উপায় নিয়ে। এবং আমাদের সঙ্গে আজ যুক্ত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর কবিরুল বাশার। স্যার, সংবাদ প্রকাশের স্টুডিওতে আপনাকে স্বাগতম। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি সমসাময়িক একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আমরা জানি যে আপনি কীটতত্ত্ববিদ হিসেবে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং আপনি আরো কাজ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে। স্যার, বাংলাদেশে বর্তমানের যে পরিস্থিতি ডেঙ্গু মশা নিয়ে বিশেষ করে, এবং আমরা জানি যে প্রতি বছরই এই সময়টাতে বাংলাদেশে ডেঙ্গু মশা একটা ভয়ঙ্কর প্রকোপ সৃষ্টি হয়। তো স্যার, এই পরিস্থিতিটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আসলে বাংলাদেশের প্রতিটি স্থানে এডিস মশা আছে। এডিস মশার দুটো প্রজাতি, একটি হচ্ছে এডিস ইজিপ্টাই, আরেকটি হচ্ছে এডিস অ্যালবোপিক্টাস। এডিস ইজিপ্টাইকে নগরের মশা বা শহরের মশা অথবা গৃহপালিত মশা বলা হয়। এটি নগরের মানুষের বাড়ির ভেতরে এবং আশেপাশে জন্মাতে পছন্দ করে। এটি হচ্ছে এডিস ইজিপ্টাই, যেটি ডেঙ্গুর ৯৫% বাহক। আরেকটি মশা আছে যেটি হচ্ছে এডিস অ্যালবোপিক্টাস। এটি গ্রামের মশা, অথবা এটিকে এশিয়ান টাইগার মশা বলা হয়, অথবা এটিকে বন জঙ্গল বা গাছপালা যেখানে আছে সেখানে এদেরকে বেশি পাওয়া যায়। এই মশাটি বাংলাদেশের প্রতিটি গ্রামেই আমরা দেখি এবং দেখতে পাই। গ্রামের মানুষ সাদা কালো ডোরাকাটা গায়ে এবং পায়ে সাদা কালো ডোরাকাটা দাগের যে মশাটি দেখতে পায়, সেই মশাটি হচ্ছে এডিস অ্যালবোপিক্টাস। এডিস ইজিপ্টাই এবং এডিস অ্যালবোপিক্টাস এই দুটি মশাই গায়ে এবং পায়ে সাদা কালো ডোরাকাটা দাগ থাকে। আর এই মশাটি জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই কয়েকটি মাস বৃষ্টিপাতের কারণে এই মশাটি আমাদের বাড়ির আনাচে কানাচে বিভিন্ন স্থানে পড়ে থাকা পাত্রে জমা পানিতে জন্মায় বলে এই মশাটির ঘনত্ব এই সময় বেশি হয়ে যায়, এবং এ কারণে বছরের এই সময়টায় বাংলাদেশে ডেঙ্গু হয় বা ডেঙ্গু বেশি হয়। আরো একটি যে বিষয়, সেটি হচ্ছে বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা। এই কয়েকটা ফ্যাক্টরও এই ডেঙ্গু হওয়ার জন্য সমানভাবে এই এডিস মশার ঘনত্ব বেড়ে যাওয়ার জন্য মূল ভূমিকা পালন করে। আচ্ছা, আচ্ছা। স্যার, এই ক্ষেত্রে তাহলে আপনি মনে করেন যে সঠিকভাবে যদি আমরা মশা নিয়ন্ত্রণ করতে চাই তাহলে ঠিক কোন পদ্ধতিটা অবলম্বন করা উচিত আমাদের? মশা নিয়ন্ত্রণের যে পদ্ধতি সেটি হচ্ছে সমন্বিত মশক ব্যবস্থাপনা। সমন্বিত মশক ব্যবস্থাপনার ৪টি কম্পোনেন্ট থাকে। ৪টি কম্পোনেন্টের প্রথম কম্পোনেন্ট হচ্ছে পরিবেশগত ব্যবস্থাপনা। দ্বিতীয় কম্পোনেন্টটি হচ্ছে অন্য জীবকে দিয়ে জীবজ নিয়ন্ত্রণ। তৃতীয় কম্পোনেন্ট হচ্ছে কীটনাশকের ব্যবহার। চতুর্থ হচ্ছে জনগণকে সম্পৃক্ত করা মশা নিয়ন্ত্রণের ক্ষেত্রে। আমি যদি একটু ব্যাখ্যা করি প্রতিটি কম্পোনেন্ট। এই ৪টি কম্পোনেন্টের প্রথমটি হচ্ছে পরিবেশগত নিয়ন্ত্রণ। এই পরিবেশগত নিয়ন্ত্রণ মানে হলো যে এডিস মশা অথবা কিউলেক্স মশা যেই জায়গাগুলোতে জন্মায়, যে পরিবেশে জন্মায়, সেই পরিবেশটাই আমরা রাখতে পারবো না, বা সেই পরিবেশটা যদি আমরা নষ্ট করতে পারি তাহলেই কিন্তু এটা পরিবেশগত নিয়ন্ত্রণটা হয়ে যায়। ২ নম্বর হচ্ছে জীবজ নিয়ন্ত্রণ। অন্য জীবকে দিয়ে মশাকে নিয়ন্ত্রণ। যেমন মশাকে দিয়েও মশাকে নিয়ন্ত্রণ করা যায়। যেমন উলবাকিয়া ব্যাকটেরিয়ার মাধ্যমে মশার কথা বলা হয়েছে, অথবা কিছু ব্যাকটেরিয়া আছে যেমন ব্যাসিলাস থুরেনজিয়েসিস, ইসরায়েলেনসিস, ব্যাকটেরিয়া দিয়ে মশাকে নিয়ন্ত্রণ করা যায়, অথবা গাপ্পি মাছ দিয়ে মশাকে নিয়ন্ত্রণ করা যায়, অথবা অন্যান্য পোকামাকড় দিয়েও মশাকে নিয়ন্ত্রণ করা যায়। এটি হচ্ছে জীবজ নিয়ন্ত্রণ। আর ৩ নম্বর হচ্ছে কীটনাশক। কীটনাশকের মধ্যে আবার ২টি ভাগ আছে। একটি হচ্ছে লার্ভিসাইড, আরেকটি হচ্ছে অ্যাডাল্টিসাইড। একটি হচ্ছে সকালবেলা পানিতে যে দেওয়া হয়, মশা যেহেতু পানিতে হয়, পানিতে যেটি দেওয়া হয় সেটি হচ্ছে লার্ভিসাইড, মশার লার্ভাকে মারার জন্য।
আর উড়ন্ত মশা মারার জন্য যে অ্যাডাল্টিসাইড বা ফগিং করা হয় সেটা হচ্ছে ফগিং। আর ৪ নম্বর হচ্ছে জনসম্পৃক্ততা। মশা নিয়ন্ত্রণে জনগণ যদি সম্পৃক্ত না হয়, তাহলে মশা নিয়ন্ত্রণ কঠিন হয়ে যায়। এই ৪ টি কম্পোনেন্ট। ধরুন আপনাকে যদি বলা হয় যে আপনি একটা জিনিস খুব শক্ত করে ধরুন। আপনাকে বলা হলো যে আপনি শক্ত করে ধরুন, কিন্তু আপনি আপনার হাতের ৫ টি আঙ্গুল এখানে ব্যবহার করতে পারবেন না। আপনি ব্যবহার করবেন মাত্র আপনার ২ টি আঙ্গুল। আপনি কি ২ টি আঙ্গুল দিয়ে খুব শক্ত করে কিছু ধরতে পারবেন? পারবেন না। আপনাকে যদি ধরতে হয় তাহলে আপনার হাতের ৫ টা আঙ্গুলকে ঠিক শক্ত করে মানে ব্যবহার করতে হয়, এবং ৫ টি আঙ্গুলকে যখন আপনি ব্যবহার করবেন তখনই সেটা শক্তভাবে আপনি ধরতে পারবেন। ঠিক মশা নিয়ন্ত্রণের ব্যাপারটিও সেরকম। ব্যবস্থাপনার যে ৪ টি কম্পোনেন্ট আছে, এই ৪ টি কম্পোনেন্টের ৪ টি কম্পোনেন্টের একটি কম্পোনেন্টও যদি আপনি বাদ দেন, তাহলে কিন্তু মশা নিয়ন্ত্রণ হবে না। এই ৪ টি কম্পোনেন্টকে একসাথে করে সারা বছর ব্যাপী এডিস মশার ক্ষেত্রে আলাদা এবং কিউলেক্স মশার ক্ষেত্রে আলাদা, আলাদাভাবে নিয়ন্ত্রণ ব্যবস্থা যদি আমরা করতে পারি, তাহলেই কিন্তু মশা নিয়ন্ত্রণ সফল হওয়া সম্ভব। অন্যথায় মশা নিয়ন্ত্রণে সফলতা আসা খুব কঠিন। স্যার এই ক্ষেত্রে আমরা ঠিক কিভাবে চিনতে পারবো যে কোনটা কিউলেক্স মশা বা কোনটা এডিস মশা, সবচেয়ে সহজ উপায় কোনটা যে আমরা চিনতে পারার জন্য? আপনি যদি মশার বাচ্চা থেকে আমরা চেনার কথা বলি, মশার লার্ভা, যেখানে লার্ভা যদি আপনারা চিনতে চান, নগরবাসী যদি চিনতে চায় অথবা সাধারণ মানুষ যদি চিনতে চায়, খুব সহজ একটি উপায়। যদি একটি মশা আপনি দেখেন ড্রেন, ডোবা, নর্দমা এবং পচা পানিতে ছোট্ট, ছোট্ট পোকামাকড় কিলবিল করছে, যেটিকে অনেকে পানির পোকা বলে ভাবছে, সেটি হচ্ছে কিউলেক্স মশা। আমি আবার বলি, যদি ড্রেন, ডোবা, নর্দমা এবং পচা পানি, যেখানে পানিটা পচে গেছে, পানিটা দুর্গন্ধযুক্ত পানি, সেই পানিতে যদি আপনি ছোট্ট, ছোট্ট পোকামাকড়, চঞ্চল পোকামাকড় নড়াচড়া করতে দেখেন, তাহলে ভাববেন সেটি হচ্ছে কিউলেক্স মশা। আর যদি কোনো পাত্রে জমা পরিষ্কার পানিতে কোনো পোকামাকড় নড়াচড়া করতে দেখেন, তাহলে ভাববেন সেটি এডিস মশার বাচ্চা বা লার্ভা। আর পূর্ণাঙ্গ মশা চেনার জন্য কিউলেক্স মশাকে আগলি মসকিটো অথবা অসুন্দর মশা বলা হয়। এর গায়ে কোনো অর্নামেন্ট নাই বা অলংকার নাই। গায়ে পায়ে কোনো সাদা কালো ডোরাকাটা দাগ নাই। দেখতে অসুন্দর একটি মশা। এই মশাটি শীতকালে বেশি হয়। আর এডিস মশা আমাদের এই জুন, জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে বেশি হয়, এবং চেনার সবচেয়ে ভালো উপায় হচ্ছে এর গায়ে এবং পায়ে সাদা কালো ডোরা কাটা দাগ থাকবে। আমি আবার বলছি, গায়ে এবং পায়ে সাদা কালো ডোরা কাটা দাগ থাকবে। আপনার ঘরে বা আপনার গায়ে, আপনার আশেপাশে যদি আপনি সাদা কালো ডোরা কাটা দাগ দেখা কোনো মশা দেখেন, তাহলে ভাববেন সেটি এডিস মশা। আরেকটি জিনিসের ভুল ধারণা অনেকের আছে। অনেকেই মনে করে যে এডিস মশা মনে হয় বড় মশা। আসলে এডিস মশা বড় মশা নয়। এডিস মশা ছোট একটি মশা। এই মশাটি খুব দ্রুতই কামড় দিয়ে আপনার গা থেকে সরে যায়। এজন্য খুব সহজেই একে দেখা মেলে না। এডিস মশার ঘনত্ব কিন্তু অনেক বেশি থাকে না। ১ টি ২ টি ৩ টি মশাই আপনার ঘরে ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। জি। স্যার আমরা যেহেতু মশা নিয়ন্ত্রণের কথা বলছিলাম, স্যার আমাদের দেশে আমরা দেখি যে প্রতি বছরই বিভিন্ন দপ্তর থেকে এই মশা নিয়ন্ত্রণে খুব তোড়জোড় শুরু হয় এবং আমরা কয়েকদিন আগেও দেখেছি যে স্থানীয় সম্পদ মন্ত্রী তাজুল ইসলাম তিনিও বলেছেন যে ২ সপ্তাহের মধ্যে এডিস মশা নির্মূল করতে হবে এবং প্রতি বছরই মেয়র, ২ জন মেয়র, ২ সিটি কর্পোরেশন মেয়র তারাও এই মশা নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নিয়ে থাকেন। এবং আমাদের আজকে যে আলোচনার বিষয়, মশা মারতে কি কামান দাগা হবে? যেটা প্রবাদে রয়েছে যে মশা মারতে কামান দাগা। তো আমাদের দেশে স্যার আসলে কতটা কার্যকর ভূমিকা রাখছে প্রশাসন মশা নিয়ন্ত্রণের ক্ষেত্রে? আর তাদের আসলে কি ভূমিকা রাখা উচিত? স্যার কি শুনতে পাচ্ছেন? স্যার প্রশ্নটা কি আরেকবার বলব? আচ্ছা। আমরা যেটা বলছিলাম যে আমাদের দেশে প্রতি বছর মশা নিধনের জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয় এবং এত কিছু পদক্ষেপ নেওয়ার পরও আমরা দেখি যে এই মৌসুমে বিশেষ করে এই বর্ষা মৌসুমে বা এর পরবর্তী মৌসুমটাতে দেশে মশার প্রাদুর্ভাবটা খুব বেশি বেড়ে যায় এবং পদক্ষেপ নেয়ার পরও মশা নিয়ন্ত্রণটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তো এই ক্ষেত্রে আমরা স্যারের সঙ্গে আলাপ করছিলাম যে মশা নিয়ন্ত্রণে আমরা কি করতে পারি? এবং এক্ষেত্রে স্যার একজন কীটতত্ত্ববিদ হিসেবে কি পরামর্শ রাখবেন আমরা সেটিও জানবো। আর আমরা
শুরু থেকে আলাপ করছিলাম যে মশা চেনার উপায়গুলো সম্পর্কে। আপনারা হয়তো এরই মধ্যে জেনে গেছেন যে এডিস মশা এবং অন্যান্য মশার মধ্যে পার্থক্যগুলো, যেটা স্যার বলছিলেন যে এডিস মশা অন্যগুলোর তুলনায় বড় আমরা মনে করে থাকি, কিন্তু এটা একটি ভুল ধারণা। এডিস এডিস মশা অন্য সাধারণ মশার মতোই দেখতে, শুধুমাত্র এর গায়ে ডোরা কাটা রংটি দেখে হচ্ছে একে চিহ্নিত করা যেতে পারে। আর স্যার আরো একটি বিষয় কিন্তু নিশ্চিত করেছেন যে এডিস মশা পরিষ্কার পানিতে জন্মায় এবং পরিষ্কার পানিতেই সে বাস করে। অন্যান্য মশা যেক্ষেত্রে নোংরা পানি বা ময়লা পানিতে থাকে এবং তাদের দেখতেও বা তাদের গায়ের রঙও খুব একটা পরিষ্কার হয় না এবং তাদের গঠনও এডিস মশার চেয়ে কিছুটা কুৎসিত হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা ৩ টি চিহ্নিত করার উপায় পেলাম এডিস মশাকে। আর স্যার আরো বলছিলেন যে দেশ-বিদেশে মশা নিয়ন্ত্রণে বেশ কিছু উপায়ের কথা তিনি বলছিলেন। আমরা এরই মধ্যে জানি যে উলবাকিয়া ব্যাকটেরিয়ার মাধ্যমে এই মশা নিয়ন্ত্রণ করা হয়। যার মাধ্যমে মশার দেহে এই ব্যাকটেরিয়া প্রবেশ করার পর এইটিকে সম্পূর্ণভাবে এই এডিস মশার যে ভাইরাসটি অর্থাৎ ডেঙ্গু জ্বরের বাহক ভাইরাসটিকে মেরে ফেলা হয় এই উলবাকিয়া ব্যাকটেরিয়ার মাধ্যমে, যেন পরবর্তী প্রজন্মের মশাগুলো এই ধরনের কোনো আ রোগ বা এই ধরনের কোনো জ্বর ছড়ানোর মতো উপসর্গ না নিয়ে জন্মায়। আমরা জানি যে এরই মধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ পূর্ব এশিয়ার দেশগুলোতে এই ধরনের পদক্ষেপ ব্যবহার করা হচ্ছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে মশা নিধনের জন্য এইসব পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। যদিও আমরা বাংলাদেশে কিন্তু মশা নিধনে সাধারণত আ কীটনাশক ব্যবহার বা বিভিন্ন স্প্রে করা সাধারণ যেসব আ পদ্ধতি রয়েছে সেগুলোই দেখতে পাই এবং প্রতি বছরই এবং এই খাতে বেশ খরচও হচ্ছে। কিন্তু এই খাতের এই খরচ কতটা সার্থক হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আমরা স্যারের সঙ্গে আলাপ করব। আমরা দেখছিলাম যে আমাদের সংবাদ প্রকাশের বিভিন্ন প্রতিবেদনে বাংলাদেশে এই ডেঙ্গু মশার পরিস্থিতি এবং এই মশা নিধনের যেসব পরিকল্পনা রয়েছে সেগুলো। আমরা গত কয়েকদিন ধরেই দেখছি যে বাংলাদেশে ডেঙ্গু মশার প্রকোপ অনেকটা বেড়ে গেছে এবং অনেকেই কিন্তু এটা নিয়ে অভিযোগ তুলছেন যে ডেঙ্গু জ্বরের যে প্রকোপটা দেখা দিয়েছে এবং এই মহামারীর মধ্যে কিন্তু ডেঙ্গুর এই প্রাদুর্ভাবটা নতুন করে আরেকটি সমস্যার সৃষ্টি করেছে এবং অনেকেই আতঙ্কিত হয়ে রয়েছেন যে এই মহামারীর মধ্যে যেহেতু তারা ঘর থেকে বেরোতে পারছেন না এবং ঘরে আবার মশার প্রাদুর্ভাব রয়েছে, সেক্ষেত্রে তারা তাদের এই স্বাস্থ্য ঝুঁকি এবং নিরাপত্তা নিয়েও বেশ চিন্তিত। আমরা দেখছিলাম যে সরকারের বিভিন্ন পদক্ষেপ রয়েছে এই মশা নিধনের জন্য। আমরা এই ব্যাপারে স্যারের সঙ্গে আবারও আলাপ করব। স্যার আমাদের সঙ্গে যুক্ত হবেন। আর এই ফাঁকে আমরা একটু দেখে নিচ্ছি যে বাংলাদেশে বর্তমানে এই এডিস মশা নিয়ন্ত্রণে কি পদক্ষেপ কার্যকর রয়েছে। আমরা শুরুতে মেয়রের বক্তব্যটা দেখছি আমাদের সংবাদ প্রকাশের প্রতিবেদন থেকে। আমরা আমাদের আগের আলোচনায় আবারও ফেরত যাচ্ছি। স্যার আমরা যেটা আলাপ করছিলাম যে বাংলাদেশে মশা নিয়ন্ত্রণে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? আর এক্ষেত্রে এসব পদক্ষেপ কতটা কার্যকর হচ্ছে বা প্রতি বছর যে খরচ হচ্ছে সেটা কি আসলেই সার্থক হচ্ছে কিনা এই মশা নিয়ন্ত্রণের ক্ষেত্রে? আচ্ছা, আমি মাঝখানে ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে একটু ডিস্টার্ব হলো আমাদের প্রোগ্রামে। আমি আবার মোবাইল ডাটা দিয়ে এখন কানেক্ট করলাম আরকি। আচ্ছা, আ ধন্যবাদ স্যার। আসলে যেটি বলছিলে হচ্ছে যে কি আবার যদি প্রশ্নটা করা হয়। স্যার বাংলাদেশের প্রশাসন মশা নিধনের ক্ষেত্রে বা ডেঙ্গু নিয়ন্ত্রণের ক্ষেত্রে কতটা সফল হচ্ছে বা প্রতি বছর যে আমরা একটি বাজেট দেখছি বা একটি খরচ হচ্ছে এই ডেঙ্গু মশা নিধনের ক্ষেত্রে, এটা কতটা সফল হচ্ছে বা তাদের কি করণীয় রয়েছে এই ক্ষেত্রে? এটার উত্তর দেওয়ার আগে আমি একটি তথ্য দিয়ে উত্তরটা দেই। ঢাকা ইউনিভার্সিটির স্বাস্থ্য ইনস্টিটিউট, আ স্বাস্থ্য অর্থ ইনস্টিটিউট যেটা, হেলথ ইকোনমিক্স যে ইনস্টিটিউট, ওনারা একটি গবেষণা করে দেখিয়েছিলেন যে ২০১৯ সালে ডেঙ্গুর কারণে ক্ষতি হয়েছে প্রায় ৩৫০ কোটি টাকা।
প্রায় 350 কোটি টাকা ক্ষতি হয়েছে ডেঙ্গুর কারণে। ঠিক এই এডিস মশা নিয়ন্ত্রণ বা ডেঙ্গু নিয়ন্ত্রণে আমার মনে হয় যে প্রায় 500 কোটি টাকার মতো ব্যয় হয়। নানানভাবে মানুষের পকেট থেকে যায়, সরকারের মাধ্যমে যায়, ডোনার এজেন্সির কাছ থেকে যায়। এখন এই যে এত কিছু করার পরেও মশা নিয়ন্ত্রণ হচ্ছে না অথবা ডেঙ্গু কমছে না, এই বিষয়টি সঠিক। কারণ সেই বিষয়টি আমরা কিন্তু বাস্তবেও দেখছি। এবছরও ডেঙ্গুর যে অবস্থা আমরা দেখছি, সেই প্রতিদিনই সংখ্যা বাড়ছে হো হো করে। প্রতিদিন প্রায় 300 মানুষ এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, তাও ঢাকা শহরের 41টি হসপিটাল এবং বিভাগীয় শহরের কিছু হসপিটাল। অন্যান্য বেসরকারি শহরগুলোতে, ক্লিনিকগুলোতে, হসপিটালগুলোতে তো আরো অনেক মানুষ চিকিৎসা নিচ্ছে। তো এই বিষয়টি আসলে আমাদের নানান কারণে আমরা এখনো পর্যন্ত সফলতার মুখ দেখিনি। আমি একটু আগে আপনাদের যেটি বলছিলাম যে সমন্বিত মশক ব্যবস্থাপনার যে 4টি কম্পোনেন্ট বা 4টি পিলার, এই 4টি পিলারকে একসাথে করে যদি আমরা সারা বছর ব্যাপী কোনো একজন বিশিষ্ট অভিজ্ঞ কীটতত্ত্ববিদের তত্ত্বাবধানে এই কাজটি আমরা সারা বছর ব্যাপী পরিচালনা করতে পারি, তখনই মাত্র এখানে সফলতা আসা সম্ভব। অন্যথায় এখানে এই টাকাই ব্যয় হবে, কিন্তু বাস্তবিক পক্ষে সফলতা আসবে না এবং ডেঙ্গু কমবে না। স্যার, সমন্বিত উদ্যোগের কথা স্যার বলছিলেন, যেটা সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা বলছিলেন স্যার, এই ক্ষেত্রে আলাদা কোনো দপ্তর বা বিভাগের প্রয়োজনীয়তা আপনি বোধ করছেন কিনা, যে আলাদা শুধুমাত্র মশা নিধনের জন্য আলাদা কোনো দপ্তর বা মন্ত্রণালয়ের প্রয়োজন আছে কিনা বাংলাদেশে? আর স্যার, এই ক্ষেত্রে কীটতত্ত্ববিদরা কি ভূমিকা রাখতে পারেন? আপনি একটি দারুণ প্রশ্ন করেছেন। এই প্রশ্নটি সচরাচর খুব কম মানুষ করে বা ভাবে এই জিনিসটা। আমি বরাবরই বলে আসছি যে মশা নিয়ন্ত্রণ সিটি কর্পোরেশনের অধীনে থাকা উচিত নয়। মশা নিয়ন্ত্রণ আলাদাভাবে একটি মশা নিয়ন্ত্রণ বিভাগ থাকা উচিত। যেমন পাকিস্তান আমলে কিন্তু মশা নিয়ন্ত্রণ মশক নিবারণী দপ্তর নামে একটি দপ্তর ছিল। সেই দপ্তরটি এখন অকার্যকর। যেটি পাকিস্তান আমলে ছিল মশক নিবারণী দপ্তর, আপনারা জেনে থাকবেন, সেটি হচ্ছে পুরনো ঢাকেশ্বরী মন্দির এলাকাতে এখনো তাদের অফিস আছে। সেরকম একটি দপ্তর, সেটি মশক নিবারণী দপ্তর না হয়ে সেটি হতে পারে ভেক্টর কন্ট্রোল ডিপার্টমেন্ট অথবা ন্যাশনাল ভেক্টর কন্ট্রোল ইনস্টিটিউট। এরকম একটি দপ্তর বা একটি ডিভিশন অথবা একটি বিভাগ হতে পারে, সেটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে। এবং সেই একটি দপ্তর করলেই শুধুমাত্র হবে না, কারণ দপ্তর করলে আপনারা জানেন যে বাংলাদেশে বিভিন্ন ধরনের মানুষ নানানভাবে তদবির করে সেখানে নিয়োগের জন্য হুমড়ি খেয়ে পড়ে। যদি সেই দপ্তরের সঠিক বাস্তবায়ন আমরা করতে চাই, তাহলে সেখানে অভিজ্ঞ কীটতত্ত্ববিদ, যাদের কমপক্ষে 20 বছরের অভিজ্ঞতা আছে মশা নিয়ন্ত্রণের ক্ষেত্রে, অথবা যারা এই মশা নিয়ন্ত্রণ বিষয়ে পিএইচডি বা ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে এবং যাদের যথেষ্ট সুনাম আছে, এরকম এক বা একাধিক ব্যক্তিকে সেই বিভাগের বা সেই ডিপার্টমেন্টের দায়িত্ব দিতে হবে এবং তার পরামর্শ এবং নেতৃত্বে সারা বাংলাদেশের মশা নিয়ন্ত্রণটা পরিচালিত হবে। তার মাধ্যমেই বাংলাদেশে কখন কি ধরনের কীটনাশক ব্যবহার হবে সেটির সিদ্ধান্ত আসবে। সেই বিভাগে সারা বছর ব্যাপী মশা নিয়ন্ত্রণ বিষয়ক গবেষণা চলবে। মশা নিয়ন্ত্রণে যেসব কীটনাশক ব্যবহৃত হবে সেই কীটনাশকের পরীক্ষা চলবে এবং কোন কীটনাশক কখন ব্যবহৃত হবে, কোন কীটনাশক বাংলাদেশের কোথায় ব্যবহৃত হবে, সেটি স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে, স্থানীয় সরকার সচিব মহোদয়ের নেতৃত্বে ওই বিভাগ বা এই ভেক্টর কন্ট্রোল ইনস্টিটিউট তারা এটি নিয়ন্ত্রণ করবে। সেখানের মাধ্যমে যদি আমরা ঠিকমতো পরিচালনা করতে পারি এবং সেই দায়িত্বটা যদি কোনো বিশিষ্ট কীটতত্ত্ববিদ, যারা অভিজ্ঞ মানুষ, সিনসিয়ার মানুষ, অনেক অভিজ্ঞতা আছে, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়, তখনই এটা সুন্দর একটি ফল বয়ে আনবে বাংলাদেশের জন্য। স্যার, আপনি এর আগে আলাপ করছিলেন যে মশা নিধনের বিভিন্ন উপায় নিয়ে। স্যার, আমরা তো বাংলাদেশে সাধারণত দেখি যেটা মশা নিধনের জন্য কীটনাশক বা স্প্রে করা হয়, যেটা
স্যার এই ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে উলবাকিয়া বা এই ধরনের ব্যাকটেরিয়ার মাধ্যমে মশাকে মানে সৃষ্টির আগেই ধ্বংস করে দেয়া যায় যেটা। এ ধরনের কোনো উপায় কি বাংলাদেশ নিতে পারে কিনা বা এটা কতটা ব্যয়বহুল হতে পারে আমাদের জন্য স্যার একটু যদি বলতেন? ওলবাকিয়া যে মশাটা আপনারা জানেন যে ওলবাকিয়া মশাটা যদি আমি একটু ব্যাখ্যা করি, আপনাদের প্রোগ্রাম বড় হয়ে যাচ্ছে। ওলবাকিয়া মশাটা হচ্ছে একটি এডিস মশাকে এর ভিতরে ওলবাকিয়া ব্যাকটেরিয়া প্রবেশ করানো হয় এবং ওলবাকিয়া ব্যাকটেরিয়াটা প্রবেশ করালে ওই পুরুষ মশাটি তার পুরুষত্ব হারায়। ওই ওই পুরুষত্ব হারানো মশাটা আমরা যদি প্রকৃতিতে ছেড়ে দেই, তাহলে ওই প্রকৃতিতে যে মানে স্ত্রী মশাটি আছে, সেই স্ত্রী মশাটির সাথে মিলনের ফলে স্ত্রী মশাটি যে ডিম পারবে, সেই ডিম থেকে আর বাচ্চা হবে না। এভাবে যে নিয়ন্ত্রণ প্রক্রিয়া, এটি হচ্ছে মডার্ন টেকনোলজি বলা হচ্ছে। তবে এই টেকনোলজিটি বাংলাদেশের জন্য খুব কঠিন। বাংলাদেশে এই টেকনোলজিটির সফলতা আসবে খুবই কম। কারণ হচ্ছে আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন যে একটি পুরুষ মশা ল্যাবরেটরিতে তৈরি করে তারপরে সেটা যদি প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়, এই প্রকৃতিতে যে স্ত্রী মশাটি আছে সেই স্ত্রী মশাটি সহজেই এই ল্যাবরেটরিতে তৈরি মশাটির সাথে মিলিত হবে। ব্যাপারটি প্রকৃতিতে এত সহজভাবে ঘটবে না। প্রকৃতিতে যে পুরুষ মশাটি আছে সেই পুরুষ মশাটি কিন্তু তার যে সেক্সুয়াল কম্পিটিশন, সেই সেক্সুয়াল কম্পিটিশনে প্রকৃতিতে যে পুরুষ মশাটি আছে সেটি এগিয়ে থাকবে এবং স্ত্রী মশাটি প্রকৃতির পুরুষ মশাটির সাথে মিলিত হবে। সেখানে ল্যাবরেটরিতে তৈরি যে পুরুষ মশাটি আছে সেই পুরুষ মশাটি কিন্তু এই সেক্সুয়াল কম্পিটিশনে খুব বেশি এগোতে পারবে না। এই জন্য বাংলাদেশে মতো এরকম ঘনবসতিপূর্ণ একটি দেশে, যেখানে মশার ঘনত্ব অনেক বেশি, এডিস মশার পুরুষের ঘনত্ব অনেক বেশি, সেখানে এই প্রক্রিয়াটি খুব বেশি সফলতা আমাদের দেশের জন্য বয়ে আনবে না। এটি সফল হয় যদি কোনো দ্বীপ অঞ্চল হয়, দ্বীপে এটি সহজ হয়। তবে পরীক্ষামূলকভাবে যে কোনো একটি ছোট্ট জায়গাতে করে দেখা যেতে পারে আসলে এটি কতটুকু সফলতা বয়ে আনে। স্যার একটা প্রশ্ন একটু যুক্ত করতে চাই এখানে যে আমরা যে কীটনাশক ব্যবহার করছি বাংলাদেশে, এইটা স্যার কতটা পরিবেশ বান্ধব বা পরিবেশের জন্য ক্ষতি করতে পারে কিনা? কারণ আমরা দেখি যে বিভিন্ন সময় কীটনাশকের কারণে বিভিন্ন জলজ প্রাণী, মাছ বা অন্যান্য প্রাণীদের বিভিন্ন ক্ষতি হয়ে থাকে বা ফসলেরও ক্ষতি হয় অনেক সময়। স্যার এই ক্ষেত্রে এই মশা নিয়ন্ত্রণে যেসব কীটনাশক ব্যবহার করা হয় এটা কতটা ঝুঁকিপূর্ণ বা কতটা পরিবেশ বান্ধব? যে কোনো কীটনাশকেরই পরিবেশগত ক্ষতি এবং স্বাস্থ্যের ক্ষতি আছে, যে কোনো কীটনাশকেরই। তবে পাবলিক হেলথ বা জনস্বাস্থ্যে ব্যবহৃত কীটনাশকের যে একটি মাত্রা, অনুমোদিত একটি মাত্রা সাধারণত বিশ্ব স্বাস্থ্য সংস্থা করে দিয়ে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি নীতিমালা রয়েছে যে জনস্বাস্থ্যের জন্য ব্যবহৃত কীটনাশকের ডোজ কিরকম হবে, সেটিকে মানুষের স্বাস্থ্যের কথা বিবেচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেটি করে দিয়েছে। তবে অনেক ক্ষেত্রেই আমরা দেখি অনেক কোম্পানি সেই নির্দিষ্ট মাত্রা বা সেই ডোজটি তারা ঠিকমতো পালন করে না। যেমন আপনাকে যদি একটি এক্সাম্পল দেই, আপনি দেখবেন মশার কয়েল জ্বালালে ঘরে কিছু কিছু কোম্পানির কয়েল আছে, ঘরের অন্যান্য পোকামাকড় মারা যায়, টিকটিকিও মারা যায়। মশার কয়েল মশা মারার জন্য নয়, মশার কয়েল হচ্ছে মশাকে তাড়ানোর জন্য। যখন আপনি দেখবেন কোনো একটি মশার কয়েলে আপনার ঘরের মশা সহ অন্যান্য পোকামাকড় মারা যাচ্ছে, তখন আপনি বুঝবেন যে সেই কয়েলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাত্রার চাইতে, অনুমতি চাইতে বেশি মাত্রায় কীটনাশকের ব্যবহার করা হয়েছে, যেটি জি। আপনার বা আপনার পরিবারের মানুষজনের স্বাস্থ্যের জন্য ঝুঁকি আছে। স্যার মশার কয়েলের কথা যেহেতু আসলো, স্যার আমরা ঘরে আসলে এডিস মশা থেকে কিভাবে উদ্ধার পেতে পারি? কারণ স্যার আমরা জানি মহামারীর কারণে আমরা এই লকডাউনের মধ্যে ঘরেই থাকতে হচ্ছে বেশিরভাগ সময় এবং ঘরেই মশার উপদ্রব বেশি দেখা যাচ্ছে। তো ঘরে কিভাবে আমরা মশা থেকে উদ্ধার পেতে পারি স্যার? ঘরে মশা থেকে মুক্ত থাকার আ উপায় আসলে এখানে অর্থনৈতিক আ মানে মানে কার কতটুকু মানে স্বাবলম্বী কতটুকু মানুষ তার উপর নির্ভর করে সে কি ব্যবহার করবে আসলে। যেমন আপনার যদি অর্থনৈতিক অবস্থা ভালো থাকে তাহলে আমি বলব যে আপনি আপনার জানালা দরজায় নেট করে নেন। তাহলে আপনার ঘরে আর মশা প্রবেশ করবে না। আর যদি আপনার অর্থনৈতিক অবস্থা অতটা ভালো না থাকে তাহলে আপনি সক আ সন্ধ্যার আগে, বিশেষ করে বিকেল মুহূর্তে আপনি ঘরের দরজা জানালাটা বন্ধ করে রাখুন। কারণ এই মুহূর্তেই মশাগুলো ঘরের ভিতরে বেশি প্রবেশ করে। আর
আপনি মশা মারার জন্য অ্যারোসল ব্যবহার করতে পারেন। তবে অ্যারোসল ব্যবহার করতে আরেকটি সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন অ্যারোসল ব্যবহার করলে আপনি অ্যারোসল অবশ্যই উপরের দিকে স্প্রে করবেন। অ্যারোসল উপরের দিকে স্প্রে করতে হয় এবং অ্যারোসল স্প্রে করার আগে বোতলটা একটু ঝাঁকিয়ে নিতে হয়। এবং আপনি যখন অ্যারোসল স্প্রে করবেন তখন ২০ মিনিট আপনি ওই ঘরে থাকতে পারবেন না। ২০ মিনিট পরে আপনাকে ওই ঘরে প্রবেশ করতে হবে। দরজা জানলা বন্ধ করে অ্যারোসলটা স্প্রে করতে হবে। তারপরে আপনি কয়েল ব্যবহার করতে পারেন। কয়েলের ক্ষেত্রে আপনারা দরজা জানলা খুলে দিয়ে কয়েল ব্যবহার করবেন যেন মশাটি পালিয়ে যেতে পারে। কারণ মশাটি পালানোর জন্যই মশার কয়েলকে ব্যবহার করা হয়ে থাকে। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে আপনি দিনে বা রাতে যখনই ঘুমাবেন তখন মশারি টাঙিয়ে ঘুমাবেন। আপনার সন্তান বা আপনার পরিবারের কেউ যখন ঘুমায় দিনে অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবেন। এটিকে অসতর্কভাবে ভাববেন না যে আপনার ঘরে মশা নেই, মশারি টাঙানোর দরকার নেই। এডিস মশা খুব বেশি থাকে না। এডিস মশা ১টি, ২টি, ৩টি এডিস মশা এই ঘরের ভিতরে থাকে, যেটি আপনার ডেঙ্গু জ্বরের কারণ হয়ে যেতে পারে। তাই আপনি নিশ্চিত হবেন না যে এখানে মশা নেই, আমি মশারি ছাড়াই ঘুমাই। আপনি যখন বাইরে যাবেন, বাইরে গেলে ফুল হাতা শার্ট এবং প্যান্ট, ফুল প্যান্ট, মোজা, জুতা এগুলো পরে এই সময়টায় বাইরে যাওয়াটা ভালো। তাহলে মশা কামড়ানোর সুযোগটা কম পায়। স্যার আপনি একটু যোগ করে এই প্রশ্নটা একটু যোগ করতে চাচ্ছি। যেটা হচ্ছে স্যার আপনি বলছেন যে বিকালের সময়টাতে সতর্ক হওয়ার জন্য। স্যার আমরা অনেক সময় শুনি যে এডিস মশা দিনের বেলায় বেশি কামড়ায় স্যার। দিনের বেলায় কি আমরা কোনোভাবে মশাকে আটকানোর কোনো ব্যবস্থা নিতে পারি কি? এডিস মশা সারাদিনই কামড়ায়। সকাল বিকালে একটু বেশি, কিন্তু সারাদিনই কামড়ায়। তবে আ বিকেল বেলা এডিস মশাটা ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করে বেশি। এডিস মশাটা আচ্ছা, ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করে বেশি বিকেল বেলা। অন্যান্য সময় সে ঘরের আশেপাশে থাকে। কিন্তু বিকেল টাইমটা সে একটা ঘরে ঢোকার একটা মানে একটা মিছিল এই সময়টায় তারা তৈরি করে। এইজন্য আমি বলছি যে বিকেলে আমরা জানালাটা, একটু বেশি সতর্ক থাকতে দরজাটা হবে। বন্ধ রাখার জন্য। তবে এডিস মশা কিন্তু সারাদিনই কামড়ায়। সারাদিনই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। জি স্যার, আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম এবং বেশ কিছু বিস্তারিত এবং সূক্ষ্ম তথ্য উঠে আসলো আমাদের আলোচনার মাধ্যমে। স্যার আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং স্যার আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। আর সম্মানিত দর্শক, আমার জীবন আমার যুদ্ধ। কাউকে এই সময় দোষারোপ না করে এই যে কোভিড পরিস্থিতিতে আমরা আসলে মানসিকভাবে সকলেই বিপর্যস্ত। এই বিপর্যস্ত সময়ে ডেঙ্গু নামক আরেকটি আ আ শঙ্কা বা আরেকটি বিপদ আমাদের সামনে যেন হাজির না হয়, সেই ব্যাপারটিতে আপনাদের সকলের সম্মিলিত প্রয়াস প্রয়োজন। আপনারা সপ্তাহে অন্তত ১ দিন আপনার বাড়ি এবং আপনার বাড়ির আঙিনার চারদিকটা একটু ঘুরে দেখুন, কোথাও কোনো পাত্রে এডিস মশা জমা আছে কিনা বা এডিস পাত্রে পানি জমা আছে কিনা। যদি পানি জমা থাকে সেই পাত্রটিকে উল্টিয়ে রাখুন যেন সেখানে পানি জমতে না পারে। আপনার সচেতনতাই পারে আপনাকে এবং আপনার পরিবারকে ডেঙ্গু মুক্ত রাখতে। আপনাদের সুস্থ এবং সুন্দর জীবন কামনা করি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং আমাদের দর্শকদেরও ধন্যবাদ সংবাদ প্রকাশের সঙ্গে থাকার জন্য। আমাদের পরবর্তী আয়োজনে আমরা আবারও হাজির হব সংবাদ প্রকাশের পর্দায়। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। সংবাদ প্রকাশকে অনেক, অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি সময় উপযোগী একটি আয়োজনের জন্য। আর বিশেষ করে আমাকে এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।